নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল এবং আরো একটি ইন্টারেস্টিং এপিসোড নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য। এতদিন ধরে আইএসএল এর স্কোয়াড স্ক্যানের এপিসোডগুলো আপনারা অনেকেই দেখেছেন। আপনারা অপেক্ষায় রয়েছেন যে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের স্কোয়াড অ্যানালিসিস কবে আসবে। অবশ্যই আসবে, একটু ধৈর্য ধরুন। আগামীকাল একটি এপিসোড থাকবে এবং পরশুদিন একটি এপিসোড দিয়ে আমরা স্কোয়াড স্ক্যানের পর্ব শেষ করব। কিন্তু আজকের এই এপিসোডটা একটু আলাদা, কারণ আজকে আমরা কথা বলবো আসন্ন আইএসএল মৌসুমে ইয়ংস্টার্স টু ওয়াচ আউট ফর, মানে অর্থাৎ যারা যারা তরুণ তুর্কি রয়েছে যাদের উপর নজর থাকবে আসন্ন আইএসএল মৌসুমে, যেটি 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে। আর কেন এই এপিসোডটা করছি তার কারণ হলো ইয়ং প্লেয়াররা হলো আইএসএল এর অ্যাসেট। আমরা অবশ্যই আইএসএল এ বিদেশি প্লেয়ারদেরকে ঘিরে অনেক আমরা হাই উল্লাস করি ঠিকই, কিন্তু যদি দেখেন ইন্ডিয়ান ফুটবলের অ্যাসেট হচ্ছে অবশ্যই তরুণ তুর্কিরা। লাস্ট 2-3 বছরে প্রচুর এরকম নতুন মুখ উঠে এসছে এবং এই যে ভিডিওতে আমরা যাদেরকে নিয়ে কথা বলবো তাদেরকে অনেকেই আপনারা চেনেন, যারা অলরেডি একটু হলো এস্টাবলিশড হয়েছে, বাট তাদেরকে নিয়ে আমরা খুব একটা কথা বলি না। আমরা যেই ইয়ংস্টারদেরকে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, তারা এই কারণে তাদেরকে নিয়ে আলোচনা করছি যে তারা আসন্ন আইএসএল মৌসুমে প্রেডিক্ট করা হচ্ছে যে তারা নিয়মিত গেম টাইম পাবে এবং এই সিজনটা তাদের জন্য একটা বেশ ইম্পর্টেন্ট সিজন হতে চলেছে। তারা কেউ না কেউ অলরেডি ইন্ডিয়ার আন্ডার 23 টিমে নিজেদেরকে এস্টাবলিশ করেছে, কিন্তু খুব সম্ভবত যদি কি আসন্ন সিজনও যদি তারা আবার নজর কাটতে পারে তাহলে ন্যাশনাল টিম, সিনিয়র ন্যাশনাল টিমে তারা তাদের জায়গাটা কিন্তু পাকা করে নিতে পারে এবং তাদের ট্যালেন্ট নিয়ে কোনো ডাউট নেই। এবং তারা খুব সম্ভবত তাদের দলেরও, মানে তাদের রেসপেক্টিভ ক্লাবদেরও কিন্তু বড় অ্যাসেট হতে চলেছে আসন্ন মৌসুমে। তো চলুন শুরু করা যাক এবং আপনারাও ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন। প্রথম নাম অবশ্যই পরমবীর সিং। ডিফেন্স থেকে শুরু করি। পরমবীর সিং খুবই রিলায়েবল এবং ট্যালেন্টেড একজন ডিফেন্ডার এবং এই পরমবীর সিং গত মৌসুমে যখন ডেবিউ করেছিল পাঞ্জাব এফসির জার্সিতে, তিনি একটি অনন্য নজির গড়ে ফেলেছিলেন। সেটি হচ্ছে সব থেকে কম বয়স্ক ফুটবলার যদি ডেবিউ করে থাকে আইএসএল, সেটি হচ্ছে এই পরমবীর সিং। তার বয়স ছিল মাত্র 17 বছর বয়স যখন তিনি 2024-এর ডিসেম্বর মাসে পাঞ্জাব এফসির জার্সিতে তিনি ডেবিউ করেছিলেন। এবং তারপর তো আপনারা সকলেই দেখেছেন যে পরমবীর সিং তার ডিফেন্সিভ অ্যাবিলিটি কতটা ইমপ্রেসিভ। আমার এখনো মনে রয়েছে সল্টলেক স্টেডিয়ামে গত মৌসুমে মোহনবাগানের একটা বিরুদ্ধে একটা ম্যাচে মোহনবাগান ম্যাচটা জিতেছিল ঠিকই, কিন্তু তাও সেই ম্যাচে পরমবীর সিং এর ডিফেন্সিভ স্কিলস বেশ নজর কেড়েছিল এবং নো ডাউট আপকামিং সিজনও পরমবীর সিং পাঞ্জাব এফসির ডিফেন্সের অন্যতম পিলার হতে চলেছে। তাকে ঘিরে ট্রান্সফার উইন্ডোতেও কিন্তু অনেক হাইপ হয়েছিল, অনেক রুমার হয়েছিল, বাট পাঞ্জাব এফসি তাকে কোথাও যেতে দেয়নি, কারণ তারা জানে যে পরমবীর হলো তাদের একজন রিলায়েবল ডিফেন্ডার এবং অবশ্যই আপকামিং সিজনে নজর থাকবে পরমবীরের উপর। নেক্সট যে নামটা, বিকাশ ইউমনাম, আরো একজন ডিফেন্ডার এবং এই নামটা খুব নতুন নয় ঠিকই, কারণ অনেক বছর ধরে খেলছে। 2020 সালে তিনি প্রথম নজরে আসে আই লিগে তখন মোহনবাগান ইস্ট বেঙ্গল ছিল এবং তিনি খেলছিলেন মিনারবার হয়ে। তার আসলে উত্থান ভারতীয় ফুটবলে ইন্ডিয়ান অ্যারোস টিম থেকে। ইন্ডিয়ান অ্যারোস যেটা ইন্ডিয়ার একটা এজ গ্রুপ টিম ছিল, যেটি আই লিগে পার্টিসিপেট করতো এবং সেই আই লিগে এই বিকাশ ইউমনামকে দেখা গেছিল লং থ্রো করতে, প্রচুর লং থ্রো করতে এবং তার একটি ভিডিও খুব ভাইরাল হয়, তার লং থ্রো এর ভিডিও, এবং সেই ভিডিওতে লিভারপুলের তখন যে লং থ্রো স্পেশালিস্ট কোচ ছিল এমনকি তিনিও ইমপ্রেসড হয়ে সেই ভিডিওতে কমেন্ট করেছিলেন এবং তারপর থেকে আর পেছন ফিরে তাকায়নি বিকাশ ইউমনাম। তিনি তারপর পাঞ্জাব এফসিতে খেলেন, দেন চেন্নাইন এফসি এবং এইবার কেরালা ব্লাস্টার্স এফসির জার্সিতে খেলবে বিকাশ ইউমনাম। এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে খুব সম্ভবত হয়তো বিকাশের হাতে আর্ম ব্যান্ডও তুলে দিতে পারে কেরালা ব্লাস্টার্স। ভাবতে পারছেন মাত্র 22 বছর বয়স এই বিকাশের এবং এই 22 বছর বয়সেই তিনি ক্যাপ্টেন আর্ম ব্যান্ড পরে তিনি নেতৃত্ব দিতে পারেন কেরালা ব্লাস্টার্সকে। মানে কতটা ম্যাচুরিটি এবং কতটা তার মধ্যে পোটেনশিয়াল আছে বলেই কেরালা ব্লাস্টার্সের হেড কোচ ডেভিড কাটালা তার উপর আস্থা রাখছেন। এবং এই বিকাশ ইউনামের নিয়ে আরো একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটি হলো আপনারা হয়তো অনেকেই জানেন যে গার্ডিয়ান খুবই ফেমাস একটা পাবলিকেশন, স্পোর্টস পাবলিকেশন। তারা প্রত্যেক এভরি ইয়ার তারা একটা নেক্সট জেনারেশন লিস্ট এর কিন্তু একটা পাবলিশ করে এবং সেখানে তারা পুরো বিশ্ব জুড়ে এরকম 40টা বা 50টা নাম, যারা ইয়াং প্লেয়ার, মানে অর্থাৎ তরুণ তুর্কি এমার্জিং প্লেয়ার যারা ভবিষ্যতে তাদের টিমের অ্যাসেট হতে পারে, তাদেরকে স্পট করে তাদের নাম পাবলিশ করে এবং সেই এডিশনে বিকাশ ইউম নামেরও নাম ছিল। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে কতটা ট্যালেন্টেড এই ডিফেন্ডার। অবশ্যই আপকামিং সিজনে কেরালার হয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেভাতে চলেছেন। থার্ড নেম ম্যাকার্টন লুইস। সকলেই চেনেন, নর্থ ইস্টের
প্লেয়ার। আসলে তার জন্ম বেঙ্গালুরুতে এবং সবথেকে এটা ইন্টারেস্টিং এই ম্যাকার্টন লুইসের বাবা তিনি ভারতের জার্সিতে খেলেছেন। ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করেছেন এবং ম্যাকার্টন লুইসেরও ইচ্ছা ন্যাশনাল টিমের হয়ে রেগুলার খেলা। তার এই স্বপ্নটা পূরণ হয়েছে গত বছরই। কারণ ন্যাশনাল টিমে তিনি ডাক পেয়েছিলেন এবং তার ডেবিউ হয়েছিল। আ মানোলো মার্কুয়েজ, খালিদ জামিলের আন্ডারে তার ডেবিউ হয়েছিল। কিন্তু এবার তার লক্ষ্য সেই জায়গাটা ধরে রাখা এবং সেই কারণেই এই আপকামিং আইএসএল সিজনটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যারা এবার খুব বেশি বিদেশি সই করেনি। মাত্র ২ টো বিদেশি নিয়ে আসন্ন আইএসএল এ খেলতে নামবে এবং মাঝ মাঠে ম্যাকার্টন লুইস অবশ্যই তিনি রেগুলার গেম টাইম পান। কারণ তাদের মিডফিল্ডে যে বিদেশি ছিল সেই বিদেশি দল ছেড়েছে। কারণ জানেন নর্থ ইস্টও কিন্তু তাদের বাজেটে অনেক কাটছাঁট করেছে এই সিজনের জন্য এবং সবকিছু ঠিকঠাক থাকলে ম্যাকার্টন অবশ্যই একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হবে নর্থ ইস্টের জন্য। সুতরাং আসন্ন আইএসএল এ নজর থাকবে এই মিডফিল্ডারের ওপর। লালরেম লুয়াঙ্গা ফানাই ইনি হলেন 4th প্লেয়ার। লালরেম লুয়াঙ্গা ফানাই একে আপনারা অনেকেই দেখেছেন বেঙ্গালুরু এফসির হয়ে খেলতে লাস্ট সিজন। বাট নিয়মিত সেভাবে সবকটা ম্যাচে চান্স পায়নি। বাট খুবই প্রতিভাবান এই মিডফিল্ডার। তিনি আন্ডার 23 টিমের হয়ে অবশ্যই তার জায়গা পাকা করে নিয়েছিলেন নওসাদ মুসার আন্ডারে। খুবই ট্যালেন্টেড একজন মিডফিল্ডার এবং বেঙ্গালুরু এই মৌসুমেও যেহেতু বেঙ্গালুরু মাত্র ৩ বিদেশি সই করেছে যদি দেখা যায়। তো আই থিংক ২ টো বিদেশি ইফ আই এম নট রং। কারণ রায়ান উইলিয়ামসকে এবার বিদেশি ধরা যাবে না। তিনি এখন ইন্ডিয়ান প্লেয়ার। সুতরাং মিডফিল্ডে ফানাই তার নিজস্ব জায়গাটা কিন্তু পাকা করে নিতে পারে এই মরশুমে এবং ফানাই যদি দেখেন আমাদের ভারতীয় ন্যাশনাল টিমে যদি দেখেন অনিরুদ্ধ থাপা, আপুইয়ার পর যদি কেউ ট্যালেন্টেড একজন মিডফিল্ডার যদি খোঁজ করে খালিদ জামিল তাহলে কিন্তু সেটাই ফানাই। সুতরাং এই মরশুমটা ফানাইয়ের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। নেক্সট যে নামটা সেটা খুব একটা আলোচনা করার বেশি দরকার নেই। আপনারা সকলেই জানেন তার ট্যালেন্ট নিয়ে আপনারা সকলেই দেখেছেন তাকে। মোহাম্মদ সানান। মোহাম্মদ সানান ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড উইঙ্গার ইন ইন্ডিয়ান ফুটবল। বাট এখনো সেভাবে তিনি ন্যাশনাল টিমে সেভাবে তার জায়গা কিন্তু করে নিতে পারেননি। সানানের জন্য আপকামিং সিজনটা খুবই ইম্পর্টেন্ট। বলতে গেলে খালিদ জামিলের আন্ডারে তার উত্থান জামশেদপুরের আইএসএল এ তাকে চান্স দিয়েছিল। যেমন অনেক টিম আমরা দেখি ইয়াংস্টারদেরকে সেভাবে সুযোগ দেওয়া হয় না। বিদেশি বা সিনিয়র প্লেয়ারদের উপর রিলাই করে। কিন্তু খালিদ জামিল মোহাম্মদ সানানকে আ সুযোগ দিয়েছে এবং বলেছে তোমার যা ইচ্ছা নিজেকে তাকে ফ্রিডম দেওয়া হয়েছে খেলার জন্য। নিজেকে আত্মপ্রকাশ করতে দেওয়া হয়েছে এবং সানান he has relished that opportunity to be honest. লাস্ট সিজনটা তার জন্য বেশ ইমপ্রেসিভ ছিল এবং আপকামিং সিজনও মানে জামশেদপুর কত দূর যাবে আইএসএল সেটা আমার মনে হয় অনেকটা ডিপেন্ড করবে। যেমন তাদের বিদেশিদের উপর ঠিক তেমন এই সানানের উপরও অনেকটা ডিপেন্ড করবে। নেক্সট নামটা একটু আননোন, একটু আনকমন। আপনারা অনেকে হয়তো এখনো পর্যন্ত শোনেনি। তার নাম হলো ইয়াংলেম সানাতোম্বা সিং। ইয়াংলেম সানাতোম্বা সিং ইনি ডিফেন্ডার, ডিফেন্সে খেলেন তিনি। আসন্ন আইএসএল সিজনে আপনারা একে দেখতে পাবেন দিল্লি স্পোর্টিং ক্লাবের জার্সিতে। দিল্লি স্পোর্টিং ক্লাব দ্য নিউলি রিলোকেটেড অ্যান্ড রিব্র্যান্ডেড ক্লাব এর ব্যাপার দিল্লি থেকে খেলবে। এই কারণেই বলছি কারণ সানাতোম্বা সিং গোয়ার একাডেমি থেকে উঠে আসে। তারপর রিলায়েন্সের একাডেমিতেও তিনি খেলেছেন এবং এবার স্পোর্টিং ক্লাব দিল্লিতে তিনি সই করেছেন। সুপার কাপ যেটা হলো গোয়াতে সেখানেই দিল্লি স্পোর্টিং ক্লাব তাকে ডেবিউ করিয়েছিল এবং তাকে রেগুলার গেম টাইমেও দিয়েছিল ফার্স্ট 11 এবং সেখান থেকেই প্রেডিক্ট করা হচ্ছে যে আপকামিং আইএসএল সিজনেও এই সানাতোম্বা সিং তাকে সুযোগ দেবে দিল্লি স্পোর্টিং ক্লাব। আইএসএল এ নিয়মিত গেম টাইম না পেয়েও এই সানাতোম্বা সিং ন্যাশনাল টিমে আন্ডার 23 টিমে কিন্তু ডাক পেয়েছে। আই থিংক আন্ডার 20 টিমে ইফ আই এম নট রং আন্ডার 20 অনূর্ধ্ব 20 দলে তিনি ডাক পেয়েছিলেন। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে, ট্যালেন্ট রয়েছে। সুতরাং আপকামিং সিজনে আপনাদেরকে চোখ রাখতেই হবে এই সানাতোম্বা সিং নামক ডিফেন্ডারটির উপর। নেক্সট নাম আয়ুষদেব ছেত্রী। এই কারেন্টলি ইন্ডিয়াতে আপুইয়া, দেন সুরেশ ওয়াংজাম সিং এবং তারপর যদি কেউ রিলায়েবল এবং বেশ প্রতিভাবান একজন মিডফিল্ডার হয় তিনি হলেন আয়ুষদেব ছেত্রী। আয়ুষদেব ছেত্রী তার উত্থান আইজল এফসি থেকে এবং তারপর আইএসএল এ আসেন। এফসি গোয়াতে প্রথম হিসাবে তিনি চান্স পাচ্ছিলেন না কিন্তু মানলো মার্কুয়েজ তিনি সবসময় ইয়ংস্টারদেরকে চান্স দিতে পছন্দ করেন এবং তিনিও এরকম একদিন আয়ুষদেব ছেত্রীকে তাকে অপরচুনিটি দেন এবং তারপর সেই অপরচুনিটিটা দু হাতে কাজে লাগিয়েছিলেন আয়ুষদেব ছেত্রী। গোয়ার এখন গোয়ার ফার্স্ট 11 এর রেগুলার মেম্বার এই আয়ুষদেব ছেত্রী। ন্যাশনাল টিমেও তিনি ডাক পেয়েছেন বাট তার ডেবিউটা খুব একটা ভালো হয়নি। বাট আপকামিং সিজনে যেহেতু গোয়াতেও বিদেশি অনেক কম তো সেই ক্ষেত্রে অবশ্যই এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে
ইন্ডিয়ান প্লেয়ারদের উপরে অনেকটা ডিপেন্ড করবে গোয়ার ভাগ্য। সুতরাং তাদের মধ্যে অন্যতম হলো এই আয়ুষদেব ছেত্রী। ইনি কিন্তু চাবিকাঠি হতে পারেন গোয়ার মাঝমাঠের। নেক্সট নাম ভিভিন মোহানান। তিনিও একজন বেশ রিলায়েবল একজন মিডফিল্ডার। আন্ডার 23 টিমের হয়ে বেশ জ্বলে উঠেছিলেন কাতারে যখন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলতে গিয়েছিল ন্যাশনাল টিম। ভিভিন মোহানান সেম উইথ কেরালা ব্লাস্টার্স। কেরালা ব্লাস্টার্সের মিডফিল্ডে ভিভিন মোহানান যদি চোট আঘাত না থাকে রেগুলার চান্স পাবে তিনি। গতবার তাকে নিয়ে খুব একটা আলোচনা করা হয়নি, কিন্তু বিশ্বাস করুন বেশ কনসিস্টেন্টলি তিনি কাজটা করে গেছেন। একবারে কোয়াইটলি সাইলেন্টলি তিনি কাজটা করে গেছেন মাঝমাঠে, এবং আপকামিং সিজনও কেরালার কেমন খেলবে আই থিঙ্ক অনেকটা ডিপেন্ড করবে ভিভিন মোহানানের পারফরমেন্সের উপর। তারপরের নামটাও কেরালা ব্লাস্টার্সের থেকেই, কোরো সিং। কোরো সিং আগের বছরই তাকে নিয়ে বেশ তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যখন তিনি সেই গোলটা করেছিলেন, দুর্দান্ত একটি গোল। কোরো সিং সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন, স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন, নাম্বার 10 হিসেবে খেলতে পারেন এবং উইংও খেলতে পারেন। যেহেতু কেরালা বিদেশি স্ট্রাইকার সই করেছে সেই কারণে খুব সম্ভবত এই কোরো সিংকে এইদার নাম্বার 10 বা উইংয়ে খেলাবে কেরালা ব্লাস্টার্স, বাট এইটুকুনি শিওর তিনি রেগুলার চান্স পাবেন। কোরো সিং মাত্র 19 বছর বয়স, বাট এই 19 বছর বয়সেই তিনি কেরালা ব্লাস্টার্সে গত বছর তার প্রথম 71 তার জায়গা পাকা করে ফেলেছেন। আন্ডার 23 টিমের হয়েও তিনি নিয়মিত চান্স পাচ্ছেন নওসাদ মুসার আন্ডারে। সুতরাং ওয়ান অফ দ্য ইয়াংস্টার টু ওয়াচ আউট ফর এর মধ্যে অবশ্যই কোরো সিং এর নামটা রাখতেই হবে। এবং নেক্সট যে নামটা খুবই পছন্দের নাম আমার, মোহাম্মদ সুহেল। মোহনবাগানের সুহেল ভাট নয়, পাঞ্জাব এফসির মোহাম্মদ সুহেল। কেরালার উইঙ্গার তিনি, কেরালা থেকে উঠে এসেছিলেন এবং তিনি বাড়িতে কাউকে না বলে হঠাৎ করে একদিন পাঞ্জাব এফসির ট্রায়ালে গিয়েছিল কেরালাতে, এবং সেইখানে তাকে পছন্দ হয় পাঞ্জাব এফসির ম্যানেজমেন্টের এবং তারপর তাকে কন্ট্রাক্ট দেওয়া হয়। পাঞ্জাব এফসির একাডেমিতে বেশ কয়েক মাস কাটানোর পর পাঞ্জাব এফসির হয়ে আইএসএল এ ডেবিউ হয় তার, এবং তার ডেবিউতেই তিনি যে ঝলক দেখিয়েছিলেন সেটা দেখে অনেকে অবাক হয়েছিল। আন্ডার 23 টিমে হয়ে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তার যে গোল ছিল, এবং তিনি যেভাবে কাতার বাহরাইনের টিমদের এগেনস্টে, মানে যাদের এগেনস্টে আমাদের সিনিয়র টিমকে সেভাবে পারফর্ম করতে দেখি না, তাদের এগেনস্টে তিনি যেভাবে সাহস দেখিয়ে তাদেরকে কাটিয়ে বক্সে বারবার ঢুকছিল, সেখানেই প্রমাণ হয়ে গেছে যে এই মোহাম্মদ সুহেল তিনি অনেক দূর যাবে। অবশ্যই পাঞ্জাব এফসি তারা সবসময় ইয়াংস্টার জন্ম দেওয়ার জন্য তারা পরিচিত, এবং এটাই এক্সপেক্ট করা হচ্ছে যেন এই মো সুয়েলকে তারা খুব ভালোভাবে যাতে গাইড করে, যাতে তার যে লক্ষ্য সেখান থেকে যেন তিনি সরে না যায়, তিনি কনসিস্টেন্টলি যেন পারফর্ম করে যেতে পারে। এবং আপকামিং সিজনে আমার মনে হয় পাঞ্জাবের ওয়ান অফ দ্য কি প্লেয়ার হতে পারে এই মোহাম্মদ সুহেল। এই কয়েকটা নামই শর্টলিস্ট করা হয়েছে, এবং এর বাদেও অবশ্যই অনেক ইয়ংস্টার্স আছে যাদেরকে আমি প্রেডিক্ট না করলেও হয়তো এরকম অনেক নাম উঠে আসতে চলেছে আসন্ন আইএসএল মৌসুমের নতুন নাম। তো সেটা যদি হয় অবশ্যই আমি খুশি হব, কারণ সবসময় ইয়ংস্টার্স আর দেশের ফুটবলের অ্যাসেট। তো আরো যত ইয়ংস্টার উঠে আসবে, খালিদ জামিল যখন ন্যাশনাল টিমের জন্য স্কোয়াড সিলেকশন করবে তখন ট্যালেন্ট পুলটা যখন বাড়বে সেটাতে কম্পিটিশন বাড়বে এবং ফুটবলারদেরকে এটা পুশ করবে, এক্সট্রা মোটিভেশন দেবে আরো বেটার পারফর্ম করতে। সুতরাং আমি আরো বেশি কোচদেরকে এটাই রিকোয়েস্ট করবো যেন আরো বেশি ইয়ংস্টারদেরকে তারা সুযোগ দেওয়া হয়, এবং আসন্ন আইএসএল মৌসুমে সেটাই সব থেকে বড় পজিটিভ। কারণ অনেক টিম যারা কম বিদেশি নিয়ে খেলবে, অনেক কম বাজেট নিয়ে খেলবে, তারা ইয়ংস্টারদের উপর বা ইন্ডিয়ান প্লেয়ারদের উপর তারা অনেকটা কিন্তু ভরসা করতে হবে তাদেরকে, এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ানরা এবার অনেকটা বেশি গেম টাইম পাবে কম্পেয়ার টু দ্য লাস্ট সিজন। আপনার অনেকের মনে প্রশ্ন যে ইস্ট বেঙ্গল মোহনবাগানের কোনো নাম নেই কেন? দেখুন, ইস্ট বেঙ্গলে আমার একটাই নাম মনে হয়, সেটা হলো ডেভিড লালান সাঙ্গা। কিন্তু ডেভিডকে অস্কার বোঝো কতটা সুযোগ দেবে আই ডাউট, বাট তাও বলছি আমার মনে হয় ডেভিড কিছুটা হলো গেম টাইম পাবে, যেমন ধরুন 70 মিনিটের পর বা 80 মিনিটের পর, বাট ফার্স্ট 11 আমার মনে হয় না স্টার্ট করবে ডেভিড। সেই কারণে ডেভিডের নামটা সেভাবে মেনশন করি, বাট অবশ্যই আই থিঙ্ক ডেভিড আগের বারও প্রমাণ করেছে যতটুকু তিনি সুযোগ পেয়েছেন সেই সময় উঠে এসে তিনি গোল করেছেন, এবং ডেভিড সেরকমই একজন প্লেয়ার যে আপকামিং সিজনেও সেভাবে আমার মনে হয় তিনি সেই যতটুকু সুযোগ পাবেন সেটাই তিনি কাজে লাগাবেন। মোহনবাগানে যদি বলেন সুহেল ভাট, আর মনে হয় এবারও খুব কম চান্স পাবে। প্রথমে জেই ম্যাকলারেন, দেন জেসন কামিন্স, দেন সুহেল ভাট, থার্ড স্ট্রাইকার হিসেবে সুহেল ভাট। এবং আরো একটি নাম দীপেন্দু বিশ্বাস, আর একটি নাম হলো অভিষেক তেকচাং সিং। অভিষেক তেকচাং সিংকে নিয়ে আলোচনা এই কারণে করলাম না, কারণ অলরেডি এস্টাবলিশ ট্রান্সফার উইন্ডোতে তার 1.8 ক্রোর তার ট্রান্সফার ফি তাকে দিয়ে মোহনবাগান তাকে সাইন করেছে, সুতরাং তাকে আর নিয়ে আলাদা করে বলার দরকার না, এখন সবাই জানে অভিষেক তেকচাং সিং এর কথা। এবং আরো একজন দীপেন্দু বিশ্বাস, তিনি কতটা সুযোগ পাবেন আই ডাউট, বাট যে বছর মোহনবাগান অ্যান্টোনিও লোপেস হাভাসের আন্ডারে শিল্ড জিতেছিল সেবার আনোয়ার আলী
চোট পাওয়া সত্ত্বেও এই দীপেন্দু বিশ্বাস তার জায়গাটা কিন্তু খুব রিলায়েবলি কিন্তু ভরাট করেছিল। বাট এই সিজনে আই ডাউট দীপেন্দু বিশ্বাস কতটা চান্স পাবে এবং সেই কারণে এদের নাম খুব একটা আমি মেনশন করলাম না এই ভিডিওতে। আপনার কি মতামত অবশ্যই জানান এই ভিডিওটি নিয়ে এবং অবশ্যই এরকম আরো অনেক এপিসোডের জন্য চোখ রাখুন রেভ স্পোর্টস এর পর্দায়। এখানেই শেষ করছি এই ভিডিওটি। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।